নমস্কার, সকলকে জানাই দ্য স্টোরি ভয়েড ইউটিউব চ্যানেলে স্বাগত। বিভিন্ন ভৌতিক আর অলৌকিক গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল আইকন প্রেস করতে একদম ভুলবেন না। আমাদের আজকের পরিবেশনা লেখিকা সঞ্চারী ভট্টাচার্যের কলমে তারানাথ তান্ত্রিকের গল্প তারানাথ তান্ত্রিক ও নিশিথিনীর অভিশাপ। বাঁচাও, বাঁচাও আমাকে! ও ও শেষ করে ফেলবে! বাঁচাও, বাঁচাও আমাকে! পলাশের চিৎকার শুনে এগিয়ে এলেন গ্রামের মোড়ল মশাই। কি হয়েছে পলাশ? অমন ভাবে দৌড়ে আসছো কেন? আরে বাবা, রাত বিরেতে হয়েছেটা কি? পলাশের চোখে মুখে তখন অদম্য ভয়ের আভাস। বুকটা ফেটে গেলেও মুখটা কিছুতেই ফুটতে চাইছে না। মোড়ল মশাই আবারও জিজ্ঞাসা করলেন, আরে বাবা, কি হয়েছেটা কি বলবে তো? পলাশের মুখ দিয়ে একটা নাম বেরোতে যাবে তার আগেই মোড়ল মশাই দেখলেন একটা লম্বা কালো নখল হাত পলাশের বুকের মাঝের অংশটিকে চিরে তার হৃৎপিণ্ডটিকে উপড়ে ফেলল। পলাশের শরীরটা তৎক্ষণাৎ পড়ে গেল জমির উপরে। মোড়ল মশাই সামনের দিকে তাকালেন, দেখলেন এক বিভৎস রমণী, যার এলো চুল হাওয়ায় উড়ছে। বিকট হাসি হেসে চলেছে সে, আর সেই ঘন কালো চুলের আড়ালে লুকোনো রয়েছে দুটি লাল চোখ। পলাশের শরীরটা কাঁপতে কাঁপতে পড়ে গেল মাটিতে, আর সেই প্রেতিনী মোড়লকে উদ্দেশ্য করে বলে উঠল, এবার সকলে শেষ হবি। আমি হলাম এই গ্রামের অভিশাপ। তোরা এই অভিশাপকে ডেকে এনেছিস, আমাকে সাড়া দিতে বাধ্য করেছিস। আমি তোদের কাউকে ছাড়বো না, প্রত্যেককে একে একে শেষ করব। মোড়ল মশাই ঠক ঠক করে কাঁপতে থাকলেন। কে তুমি? কি চাও? এভাবে আমাদেরকে শেষ করছো কেন? মোড়লের চোখের পলক পড়বার আগেই সেই প্রেতিনী এসে হাজির হলো তার সামনে। আমি নিশিথিনী। আমি প্রতিশোধ নেব, প্রতিশোধ। প্রতিদিন একটি করে পুরুষকে আমি ভক্ষণ করব। তবেই তো জ্বালা মিটবে আমার, তবেই তো শান্তি পাবো আমি। মোড়ল মশাই ওখান থেকে দৌড়ে পালাতে যাবেন, এমন সময় নিশিথিনীর আত্মা তার ডান পাটিকে শক্ত করে চেপে ধরল। কোথায় পালাচ্ছিস মোড়ল? কোথায় যাচ্ছিস? নিজেকে বাঁচাবি ভেবেছিস? এত সহজ নিশিথিনীর কবল থেকে উদ্ধার পাওয়া? মোড়ল মশাই নিজের পাঞ্জাবির পকেট থেকে গীতার বইটি বার করে নিশিথিনীর মুখের সামনে ধরতে সে পিছিয়ে যায়। রাগে গর্জে ওঠে সে। সরা, সরা বলছি। এই অলক্ষণে জিনিসটাকে এক্ষুনি আমার চোখের সামনে থেকে সরা। না। পবিত্র গীতাটিকে নিজের চোখের সামনে দেখে হঠাৎ করে গায়েব হয়ে যায় নিশিথিনী। মোড়ল মশাই বুকে বল ফিরে পান। তিনি তাড়াতাড়ি করে পা চালিয়ে বাড়ির দিকে ফিরতে শুরু করেন। বাড়িতে এসেই ঘরের দরজাখানা বন্ধ করে দেন। গিন্নি, গিন্নি, আমাকে একটু জল দাও, জল দাও, জল দাও, জল দাও, জল দাও। মোড়ল মশাইয়ের স্ত্রী সুধা তার দিকে এগিয়ে আসেন। স্বামীর ওরকম অবস্থা দেখে তিনি তাড়াতাড়ি করে জলের পাত্রটা এগিয়ে দেন। এরপরে জিজ্ঞাসা করেন, এই কি হয়েছেটা কি? তুমি এভাবে ঘাবড়ে গেছো কেন বলো তো? আরে কি হয়েছে বলবে তো? তুমি তো দিব্যি ছিলে, রোজই তো রাত করেই কাছারি থেকে ফিরে আসো, তাহলে আজকে কি এমন ঘটলো? মোড়ল মশাই তার স্ত্রীর কোনো কথারই যথাযোগ্য জবাব দিতে পারলেন না, কেবল বললেন,
নিশিতিনি ফিরে এসেছে। ও সকলকে শেষ করে ফেলতে চাইছে গিন্নি। একজনের পাপের প্রায়শ্চিত্ত আমাদের সকলকে করতে হবে। আমি নিজের চোখে তাকে দেখে এসেছি, আমি মিথ্যে বলছি না। সে এসেছে। মোড়লের মুখে এই কথা শুনে সুধা চমকে উঠল। এরপর বলল, এমনটা যে হবে সে তো আমি আগেই জানতাম। অপঘাতে যে মরে সে তো প্রেত হয়েই ফিরে আসে। এবারে নিশিথিনী সবাইকে শেষ করে ওর মৃত্যুর প্রতিশোধ নেবে। কেউ বাঁচতে পারবে না। জমিদারের পরিবারও এবার শেষ হয়ে যাবে। মোড়ল মশাই স্ত্রীকে চুপ করতে বলে বললেন, খবরদার গিন্নি, এসব কথা নিজের মুখেও এনো না। আর যদি পাঁচ কান হয় তখন কেলেঙ্কারি কাণ্ড হয়ে যাবে। জমিদার মশাই আমাদেরকে ছেড়ে কথা বলবেন না। যে যা পারছে ভাবুক, কিন্তু আমাদেরকে সতর্ক হতেই হবে। গ্রামের মানুষগুলোর প্রাণ এখন আমার হাতে। ওদেরকে রক্ষা করতে হবে। কিছু একটা উপায় তো খুঁজে বের করতেই হবে। গিন্নিমা বললেন, কি উপায় বার করবে তুমি? তোমার একার পক্ষে কি করা সম্ভব? মোড়ল অনেক চিন্তা করে বললেন, না, সেসব বিষয় বাইরের লোককে না জানানোই ভালো সুধা। তার কারণ তারা কেউ এসবে বিশ্বাস করবে না। গ্রামের মানুষ কুসংস্কারে বিশ্বাসী হতে পারে ঠিকই, কিন্তু চাক্ষুষ বুদ্ধ দেখবার বিষয়টি কেউই বিশ্বাস করতে চাইবে না। গিন্নিমা বললেন, কিন্তু নিশিথিনী তো এই গ্রামেরই বাসিন্দা ছিল। ও অনেক দিন হলো নিখোঁজ হয়ে গিয়েছে। এই বিষয় তো গ্রামের সবাই জানতো, কিন্তু ওর সাথে কি হয়েছে, কে ওর অনিষ্ট করেছে, এসব ব্যাপারে তো আমরা কেউই কিছু জানি না। তাহলে যা দেখছি সেসব যে সত্যি নয়, সেটার প্রমাণই বা কোথায়? আমার বিশ্বাস এই বিষয়টা তুমি কাছারির লোকেদেরকে জানাও। একা কোনো সিদ্ধান্ত নেওয়াটা একেবারেই যথোপযুক্ত হবে না। মোড়ল মশাই তার স্ত্রীর কথা শুনে আরও চিন্তায় পড়লেন। এরপরে তিনি বললেন, না মানে, আমি এই বিষয়টা কাছারিতে জানাবো না। তার পরিবর্তে মন্দিরের পুরোহিতের সাথে কথা বলবো। উনি হলেন কি একজন শাস্ত্রজ্ঞ পণ্ডিত। উনি এসবের ক্ষেত্রে সঠিক বিধান দিতে পারবেন নিশ্চয়ই। গিন্নিমাও মোড়ল মশাইয়ের কথায় সায় দিলেন। এরপরে বললেন, বেশ, ঠিক আছে। তাহলে তুমি বরং কালকে একবার পুরোহিতের সাথে গিয়ে সাক্ষাৎ করো, সেটা বরং ভালো হবে। সেদিন রাতটা কোনো ক্রমে কেটে গেল। মোড়ল মশাই সারা রাত শুতে পারলেন না। পরের দিন সকাল হতেই তিনি তড়ি ঘড়ি করে প্রস্তুত হয়ে গেলেন। এরপরে বাড়ি থেকে বেরিয়ে সোজা এগোতে লাগলেন মন্দিরের দিকে। মন্দিরে পৌঁছে দেখলেন পুরোহিত মশাই পূজার কাজে ব্যস্ত হয়ে রয়েছেন। পুরোহিত মশাই কাজ সেরে সিঁড়ি দিয়ে নিচের দিকে নামতে যাবেন, এমন সময় মোড়ল মশাই তার পথ আটকে দাঁড়িয়ে পড়লেন। মোড়লকে অত সকালে মন্দিরের আঙিনায় আসতে দেখে ঘাবড়ে গেলেন পুরোহিত মশাই। বললেন, কি হয়েছে মোড়ল? এত সকালে তুমি এখানে কি করছো? আর তোমাকে এত দুশ্চিন্তাগ্রস্তই বা দেখাচ্ছে কেন? কিছু হয়েছে নাকি? মোড়ল মশাই ঘাবড়ে গিয়ে বললেন, নিশিতিনির প্রেতাত্মা আমি নিজের চোখে দেখেছি পুরোহিত মশাই। বাঁচান, বাঁচান আমাকে। এই গ্রামের মানুষদের ভারী বিপদ পুরোহিত মশাই। যে কোনো মুহূর্তে অঘটন ঘটে যেতে পারে। সে সকলকে মেরে ফেলবে। আমার চোখের সামনেই সে। মোড়ল মশাই কথাখানা বলতে পারলেন না। পুরোহিত মশাই বললেন, কি হলো? মোড়ল মশাই কাঁপতে কাঁপতে বললেন, আমার সেসব কথা মনে করতে আর ইচ্ছে করছে না পুরোহিত মশাই। আমাকে আপনি রেহাই দিন। আমি সেসব কথা মনেও আনতে চাই না। একটা ছিন্ন বিচ্ছিন্ন লাশকে চোখের সামনে পড়ে থাকতে দেখলে কেমন অনুভূতি হতে পারে আন্দাজ করতে পারছেন নিশ্চয়ই।
মোড়লের মুখে এই কথা শুনে পুরোহিত মশাই কেঁপে উঠলেন। এরপরে বললেন, সর্বনাশ, তার মানে সে ফিরে এসেছে। আমি জানতাম এমনটাই ঘটবে। ওই জমিদারের বাপের শাস্তি পেতে হচ্ছে আমাদের সকলকে। এখন এর থেকে কে বাঁচাবে আমাদেরকে? আমার তো কোনো ক্ষমতা নেই। শাস্ত্রের বিধান অনুযায়ী আমি যেটুকু জানি তা দিয়ে এই কালের শক্তিকে কিছুতেই প্রতিরোধ করা আমার পক্ষে সম্ভব নয়। এর জন্য প্রয়োজন এমন এক সাধকের, যিনি খুব সহজেই এই কাজ করতে পারবেন। মোড়ল মশাই পুরোহিতের কথাগুলি মনোযোগ সহকারে শুনছিলেন। এরপরে তিনি তাকে উৎসুক হয়ে জিজ্ঞাসা করলেন, কার কথা বলছেন আপনি? আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। আপনি কি এমন কাউকে চেনেন যিনি এই কাজ করতে পারবেন? এই প্রেতাত্মার কবল থেকে গোটা গ্রামকে উদ্ধার করতে পারবেন? পুরোহিত ঘাড় নাড়লেন। এরপরে বললেন, হ্যাঁ জানি, তবে তার হদিশ মেলা বড় ভার। মোড়ল চিন্তিত হয়ে জিজ্ঞাসা করলেন, কেন? তিনি কোথায় থাকেন? পুরোহিত বললেন, তিনি প্রকৃতপক্ষে একজন ভবঘুরে মানুষ। তিনি আজ এখানে আছেন তো কাল অন্য কোথাও। কিছুক্ষণ আগেই উনি পাশের গ্রামে এসেছিলেন। ওনাকে ঠিক ওঝা বা তান্ত্রিক বলা যায় না, উনি একজন মস্ত সাধক। ওনার নাম তারানাথ চাটুর্যে। মোড়ল মশাই বললেন, তাকে খুঁজে বের করতে হবে পুরোহিত মশাই। খুঁজে বের না করতে পারলে কি মস্ত বড় অনিষ্ট হয়ে যাবে, সব কিছু শেষ হয়ে যাবে। আমি বা আপনি কেউ এই বিপদের দিনের গ্রামটাকে রক্ষা করতে পারবো না। মোড়লের কথা শুনে পুরোহিত মশাই বলে উঠলেন, সে তো ঠিকই, তবে আজকেই একবার পাশের গ্রামে গিয়ে খোঁজ করতে হবে, যদি ওনার সন্ধান মেলে। মোড়ল মশাইও পুরোহিতের কথায় রাজি হয়ে গেলেন। এরপরে তিনিও তার সাথে পাশের গ্রামের দিকে অগ্রসর হলেন। পথে যেতে যেতে পুরোহিত মশাই বললেন, অনেক রাত হয়ে গেছে মোড়ল মশাই। এত রাতে এই শুনশান রাস্তা ধরে পাশের গ্রামের দিকে যাওয়াটা কি ঠিক হবে? যদি পথের মাঝে কোনো বিপদ ঘটে, তখন কি করব আমরা? আমাদের তো আর তেমন কোনো সম্বলও নেই। নিজেদের প্রাণ বাঁচানোর তাগিদটা অনুভব করলেও আমরা অবশেষে মৃত্যু মুখেই পতিত হব। মোড়ল মশাই পুরোহিতের কথাগুলো মনোযোগ সহকারে শুনছিলেন। এমন সময় একটা উড়ো ঝড় উঠল। গাছের ডালপালাগুলো অবিচ্ছিন্নভাবে নড়তে শুরু করলো। প্রচণ্ড পরিমাণে ধুলো উড়তে শুরু করলো। আর তার পাশাপাশি শোনা যেতে লাগলো এক বিকট হাসির শব্দ। মোড়ল মশাই ভয়তে ঠক ঠক করে কাঁদতে শুরু করলেন। পুরোহিত মশাই, আবারও সেই হাসির শব্দ। এ কোনো হাসি নয়, এ হলো মৃত্যুর টঙ্কার। এই ডঙ্কা বাজিয়ে মৃত্যু এগিয়ে আসছে আমাদের দিকে। এমন সময় চোখের সামনে ফুটে উঠল সেই বীভৎস দৃশ্য। এক ভয়ঙ্কর মূর্তি এসে হাজির হলো তাদের সামনে। সেই নারী মূর্তির পা দুটো জমি থেকে উপরে ছিল। ভাসমান সেই মৃত্যুদূত এগিয়ে আসতে থাকলো তাদের দিকে, আর বলতে লাগলো, কি ভেবেছিস পুরোহিত? কি ভেবেছিস তুই? তুই আমাকে শেষ করবার চক্রান্ত করবি, আর আমি সেটা হতে দেব? কোনোদিনও না, কোনোদিনও আমি সেটা হতে দেব না। আমি তোকে শেষ করব, শেষ করেই ছাড়বো। এই বলেই সেই প্রেতিনী এগিয়ে আসতে লাগলো তাঁদের দিকে। এরপরে পুরোহিত মশাইয়ের বুকের উপর আছড়ে পড়ল। ধারালো নখের দ্বারা চিরে ফেলল তার বক্ষ গহ্বর, আর সেখান থেকে বের করে নিয়ে এলো হৃৎপিণ্ডটিকে। মোড়ল মশাই সেটি চোখের সামনে দেখে চিৎকার করে উঠলেন, না! পুরোহিতের কলিজাটা হাতে নিয়ে চিবোতে থাকলো সেই প্রেতিনী, আর বলতে লাগলো, এবারে তোর পালা, তোর পালা মোড়ল।
মোড়ল মশাই আবারও তার হাতে থাকা গীতাটি বার করলেন। সেটিকে নিশিথিনীর সামনে তুলে ধরতেই সে ভয়তে পিছিয়ে যেতে শুরু করলো। না না না, সরা সরা, ওটা আমার চোখের সামনে থেকে সরা সরা বলছি, না হলে কিন্তু আমি তোকে শেষ করে দেবো, শেষ করে ফেলবো তোকে। সরা সরা বলছি, সরা সরা ওটা। মোড়ল মশাই সেই গীতাটি হাতে নিয়েই রুদ্ধশ্বাসে দৌড়তে শুরু করলেন। দৌড়তে দৌড়তে তিনি এসে পড়লেন একটি গ্রামের সীমানায়। অজানা অচেনা একটি গ্রাম। তিনি নিজেকে মনে মনে প্রশ্ন করলেন, এটাই কি তবে সেই গ্রাম? এই গ্রামের কথাই কি তবে পুরোহিত মশাই আমাকে বলেছিলেন? এমন সময় দূর থেকে একটা ঘণ্টার ধ্বনি শুনতে পেলেন মোড়ল। ও ও কিসের ঘণ্টাধ্বনি? ওদিকে কি তবে কোনো মন্দির রয়েছে? আমার সেদিকেই যাওয়াটা প্রয়োজন, না হলে ওই প্রেত নিয়ে বোধহয় আমাকে শেষ করে ফেলবে। নিজের মনকে আশ্বস্ত করে মোড়ল মশাই ওই মন্দিরের ঘণ্টার ধ্বনি লক্ষ্য করে এগিয়ে যেতে শুরু করলেন। এরপরে তিনি মন্দিরের সামনে এসে হুমড়ি খেয়ে পড়লেন। তাকে ওই অবস্থায় দেখে কয়েকজন লোক ছুটে এলেন। তাদের মধ্যে থেকেই এক মহিলা বলে উঠলেন, হে কি, কে আপনি? আপনার এমন অবস্থা হলো কি করে? কি হয়েছে বলুন না। মোড়ল মশাই কোনো রকমে নিজেকে সামলে নিয়ে বললেন, এক 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 সাধকের সাথে সাক্ষাৎ করতে এসেছি, যিনি বল্লভপুরে গিয়ে একজনকে সুস্থ করেছিলেন। উনি নাকি এই গ্রামেই রয়েছেন, তাই তার সাথে কথা বলতে এসেছি। গ্রামের লোকেরা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করতে শুরু করলেন। এমন সময় নামা বলি গায়ে এক সাধু এসে হাজির হলেন মোড়লের সম্মুখে। তার দিকে তাকাতেই মোড়ল মশাই জ্ঞান হারালেন। গ্রামের লোকেরা ওই সাধুকে চিনতেন। তাদের মধ্যে থেকেই এক ব্যক্তি তাকে উদ্দেশ্য করে বলে উঠলেন, তারানাথ মহাশয়, আপনার সাথে সাক্ষাতে এসেছিলেন এই ব্যক্তি, কিন্তু ওনার শারীরিক অবস্থা একেবারেই ঠিক নেই। উনি জ্ঞান হারিয়েছেন। আপনি ওনাকে নিজের কুটিরে নিয়ে যান বাবা। তারানাথ তড়িঘড়ি করে মোড়লকে সাথে নিয়ে তার কুটিরের দিকে অগ্রসর হলেন। এরপরে মোড়লকে খাটে শুইয়ে তার চোখে মুখে জলের ঝাপটা দিলেন। কিছুক্ষণের মধ্যেই মোড়লের জ্ঞান ফিরে এলো। আর জ্ঞান ফিরে আসবার সাথে সাথেই তিনি আতঙ্কে চিৎকার করে উঠলেন, না, আমাকে বাঁচান, আমাকে বাঁচান, ও আসছে এদিকে, আমাকে বাঁচান, আমাকে বাঁচান, বাঁচান আমাকে। তারানাথ তার মাথায় হাত রাখলেন। নিজের আঙুলের দ্বারা তার কপাল স্পর্শ করে একটি মন্ত্র উচ্চারণ করতে শুরু করলেন। ওম হিম ক্লিম ক্লিম ক্লিম, ওম হিম ক্লিম ক্লিম স্প্রিং ফট স্বাহা। মন্ত্রটি উচ্চারণের সাথে সাথেই মোড়ল মশাইয়ের সম্বিত ফিরে এলো। তিনি উঠে বসলেন। তারানাথকে চোখের সামনে দেখেই ঘাবড়ে গেলেন। আপনি কে? এরপরে কেটে গিয়েছিল প্রায় 40টা বছর। তারানাথ তখন নিজের কলকাতার বাড়িতে শুয়েছিলেন। হঠাৎ করেই তার ঘুমটা ভেঙে গেল। সামনের দিকে তাকিয়ে দেখলেন চারি দাঁড়িয়ে। নিজের বাবাকে অমনভাবে চিন্তিত হয়ে পড়তে দেখে সেও এগিয়ে এলো। এরপরে বলল, নিশ্চয়ই আমারও কোনো ভয়ের স্বপ্ন দেখে চমকে উঠেছো বাবা। তারানাথ বললেন, হ্যাঁ, আর কি, সারাদিন তো এই দিকে চলেছে। তুই ঠিকই বলেছিস রে মা, আমি আবারও একটা ভয়ের স্বপ্নই দেখি। ওই কারণেই হয়তো এমনটা হয়েছে। তা আজকে তো রবিবার, বিভূতি আর কিশোরীর তো আসবার দিন। চারি বলে উঠল,
হ্যাঁ বাবা, ওরা এলো বলে। এই দেখো না, হঠাৎ করে বাইরে কেমন ঝড় বৃষ্টি শুরু হয়েছে, বিদ্যুৎ চমকাচ্ছে আবার, আর সেই সঙ্গে বাজও পড়ছে, মুষলধারে বৃষ্টিও নেমেছে গো। ওরা ঠিকভাবে পৌঁছতে পারলে হয় এবার। আমি আর কিশোরী মঠ লেনের রাস্তা ধরে এগিয়ে আসতে শুরু করলাম। কিশোরী নিজের ছাতাখানা সামলে আমাকে উদ্দেশ্য করে বলে উঠল, উফ, আজকে যে কার মুখ দেখে উঠেছিলাম কে জানে। সারাদিন ধরে বৃষ্টি হয়েই চলেছে। তারানাথের বাড়িতে গিয়ে যে একটি শান্তিতে গল্প শুনবো সেই উপায়ও নেই। উফ, প্রকৃতি কি আর আমাদের কথা শোনে ভাই? একমাত্র সাধক কিংবা তান্ত্রিকদের হাতেই রয়েছে সেই ক্ষমতা, যার দ্বারা তারা প্রকৃতিকে নিয়ন্ত্রণ করতে পারেন। আমাদের মতন সাধারণ মানুষের পক্ষে এই কাজ করতে পারাটাও এক প্রকার অসম্ভব। কিশোরী বলল, নাও, কথায় কথায় বাড়ির কাছেই চলে এসেছি, আর কোনো চিন্তা নেই। এবারে চারিকে একবার হাঁক দাও দেখি। আমি কিশোরীর কথায় চারিকে হাঁক দিলাম। চারি, ও চারিমা, দরজাখানা খোলো মা, আমরা যে দাঁড়িয়ে দাঁড়িয়ে একেবারে ভিজে জাঁপ হয়ে যাব। চারি তড়িঘড়ি করে এসে দরজাখানা খুলে দিল। এরপর বলল, মা, কাকাবাবু, আপনারা চলে এসেছেন? আমি তো আপনাদের প্রতীক্ষাতেই পথ চেয়ে বসেছিলাম। তাড়াতাড়ি ভিতরে আসুন, বসুন এখানে। আমি রান্নাঘর থেকে আসছি, কেমন? এরপরে এসে তিনজনে মিলে জমিয়ে গল্প শুনবো। বাবা তো আপনাদের প্রতীক্ষাতেই পথ চেয়ে বসেছিলেন। চারির মুখে এই কথা শুনে কিশোরী ও আমি ভেতরের ঘরে গিয়ে বসলাম। দেখলাম তারানাথ নিজের আপন মেজাজে জানালার দিকে তাকিয়ে রয়েছে। বাইরের আবহাওয়ার সাথে নিজের মনের তারগুলিকে জুড়ে দিব্যি গুনগুন করে গান গেয়ে চলেছেন। কিশোরী রনে ভঙ্গ দিয়ে বলে উঠল, কি ব্যাপার ঠাকুর মশাই, আজকে আপনি এত চুপচাপ? কোনো ঘটনার কথা মনে পড়ছে বুঝি? তারানাথ বললেন, হ্যাঁ, তুমি ঠিকই ধরেছ কিশোরী। একটা বিচিত্র স্বপ্ন দেখেই এমনটা হয়েছে। কিশোরী তারানাথের জন্য নিয়ে আসা পাসিংশ আর তেলে ভাজা প্যাকেটটা ওনার দিকে এগিয়ে দিয়ে বলে উঠল, এই যে ঠাকুর মশাই, আপনার পাসিংশ আর তেলে ভাজার প্যাকেট নিন, ধরুন। পাসিংশ আর তেলে ভাজা দেখে তারানাথ বেজায় খুশি হলেন। এরপর বললেন, তা তোমরা এই দুর্যোগের মধ্যেও ভুলে যাওনি দেখছি। মনে রাখলে কি বল? আমি বললাম, মনে থেকেই যায় ঠাকুর মশাই, এ তো খুব সাধারণ বিষয় বলতে পারেন। আপনার বাড়িতে আসবো অথচ এগুলো সাথে করে নিয়ে আসবো না, তা আবার কখনো হয় নাকি? শত হোক, এগুলো তো আপনার প্রিয় জিনিস। তারানাথ আমার কথাগুলো শুনে খুবই খুশি হলেন। এই ফাঁকে চারি এসে হাজির হলো। সে টেবিলের উপরে গরম গরম চা আর মুড়ি মাখার প্যাকেটটাকে রেখে দিয়ে বলল, কাকাবাবু, আপনারা তো আমার হাতের মুড়ি মাখা আর তেলে ভাজা খেতে খুব ভালোবাসেন, তাই আপনাদের জন্য নিয়ে এসেছি। নিন, এবার খেতে শুরু করুন। তারানাথ তাদেরকে উদ্দেশ্য করে বললেন, নাও নাও কিশোরী আর বিভূতি, এবারে তোমরাও খেতে শুরু করো। কিশোরী বলে উঠল, ঠাকুর মশাই, আজকে তাহলে আমাদেরকে একটা গল্প শোনান। আপনি বরং ওই গল্পটাই শোনান যেটা স্বপ্ন দেখেছিলেন। তারানাথ বললেন, সে এক নৃশংস কাহিনী। সেই কাহিনী কি তোমরা শুনতে পারবে হে? কারণ সেই কাহিনী খুবই বেদনাদায়ক বলতে পারো। আমি বললাম, আমরা শুনতে পারবো ঠাকুর মশাই। এর আগে তো আপনি আমাদেরকে কত ভয়ের ভয়ের সব কাহিনী শুনিয়েছেন, আমরা তো সেসব শুনেওছি। এটাও না হয় শুনে দেখব কি আছে। তারানাথ পাসিং শোয়ের প্যাকেট থেকে একখানা পাসিং শো বার করলেন। এরপরে তাতে আগুন ধরিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে জানালার দিকে তাকিয়ে বেশ কিছুক্ষণ কল্পনা করতে শুরু করলেন। তারপরে পুনরায় একটা লম্বা কুণ্ডলি পাকানো ধোঁয়া ছেড়ে বলতে আরম্ভ করলেন, এই ঘটনা আজ থেকে প্রায় 40 বছর আগে। আমি তখন একটি গ্রামে মা কালীর পুজো করতাম। এক বিশেষ অমাবস্যায় আমাকে সেখানে ডেকে পাঠানো হয়েছিল, তাই আমি সেদিন ওই গ্রামে উপস্থিত ছিলাম। মায়ের আরতি ও পুজোর কাজ শেষ করে
মন্দিরের সিঁড়ি বেয়ে নেমে আসছি, এমন সময় দেখলাম এক জনৈক ভদ্রলোক জ্ঞান হারিয়ে পড়ে রয়েছেন। তাকে ঘিরে রয়েছেন গ্রামের বেশ কিছু মানুষেরা। আমি তাদেরকে সরিয়ে পাশ কাটিয়ে লোকটির সামনে গিয়ে দাঁড়াতেই বুঝলাম উনি মারাত্মকভাবে ভয় পেয়ে জ্ঞান হারিয়ে ফেলেছেন। এর পিছনে অবশ্যই কোনো কারণ নিহিত রয়েছে। আমি ওই লোকটিকে ধরে ধরে নিজের কুটিরে নিয়ে গেলাম। এরপরে তাকে বিছানায় শুয়ে চোখে মুখে জলের ঝাপটা দিলাম। লোকটি উঠে বসলেন, আর উঠে বসেই তড়িঘড়ি করতে শুরু করলেন। আমি কোথায়? কোথায় আমি? কি হয়েছে আমার সাথে? কি হয়েছে? এমন সময় আমি তার কপালে হাত রেখে এক বিশেষ মন্ত্রের উচ্চারণ করলাম। এরপরে দেখলাম ধীরে ধীরে লোকটি অনেকটাই স্বাভাবিক হয়ে গেলেন। তারপরে জানতে পারলাম তিনি মাছপুরা গ্রামের মোড়ল। মোড়ল হওয়া কিন্তু সাধারণ বিষয় নয়, যথেষ্ট জটিল একটি দায়িত্ব। জমিদার যেমন গোটা গ্রামকে শাসন করেন, মোড়লও তেমন সাধারণ মানুষকে একটি গণ্ডির মধ্যে এনে তাদের উপরে ছড়ি ঘোরান। তবে লোকটির সাথে কথা বলে বুঝতে পেরেছিলাম যে লোকটি কেবল ছড়ি ঘোরাতেই পছন্দ করেন না, এই সঙ্গে লোকটি একজন সজ্জন মানুষও বটে। তিনি মানুষের ক্ষতি কিংবা নিজের স্বার্থের পরিবর্তে মানুষের উপকারী ব্রতী থাকতে বেশি পছন্দ করেন। আমি লোকটিকে না চিনলেও তার চরিত্রের এই বিশেষ গুণটি সম্পর্কে ভালোভাবে আন্দাজ করতে পেরেছিলাম। আমি লোকটিকে প্রশ্ন করলাম, আপনার নাম কি আর কি হয়েছে? আপনি এমনভাবে ঘাবড়ে গেছেনই বা কেন? আপনি আগে একটু শান্ত হন। ভদ্রলোক শান্ত হলেন। এরপরে আমার দিকে তাকিয়ে বললেন, আমার নাম সদানন্দ। আমি পাঁশকুড়া গ্রাম থেকে আসছি। আমি ওই গ্রামের মোড়ল। জমিদার শ্রী নরেন্দ্র নারায়ণের অধীনে কাজ করি। তার তত্ত্বাবধানেই এই গ্রাম শাসিত হয়ে আসছে। আমি সামান্য একটা দিক সামলাই বলতে পারে। আমি বললাম, বুঝলাম, জমিদারের নাম আমি এর আগেও শুনেছি, কিন্তু হঠাৎ কি এমন ঘটেছে যার জন্য আপনি এত হন্ততন্ত হয়ে আমার কাছে ছুটে এসেছেন? মোড়ল মশাই বললেন, মস্ত বড় বিপদে পড়ে এসেছি ঠাকুর মশাই আপনার কাছে। মস্ত বড় বিপদ। মানুষের সাথে লড়াই করে তাও বাঁচা যায়, কিন্তু অশরীরীর সাথে লড়াই করে কি আর বাঁচা যায়? আমি বললাম, অশরীরী? সে আবার কি? অশরীরীর প্রভাবেই যে গ্রামে এমনটা ঘটে চলেছে সেটা আপনি আন্দাজ করতে পারলেনই বা কিভাবে? আর এতটা নিশ্চিতই বা হতে পারছেন কিভাবে? মোড়ল মশাই বললেন, সবটাই আমার নিজের চোখে দেখা ঠাকুর মশাই। চোখ কি কোনোদিনও মিথ্যে কথা বলতে পারে বলুন? গ্রামের দুজন মানুষকে নিজের চোখের সামনে শেষ হতে যেতে দেখেছি আমি। এই নিশিথিনী, হ্যাঁ, নিশিথিনীর আত্মাই এগুলো করছে। আমি বললাম, নিশিথিনী? সে কে? এমন নাম তো আগে কোনোদিনও শুনিনি। মোড়ল মশাই বললেন, এই নিশিথিনী জমিদার নরেন্দ্র নারায়ণের বাড়িতে এসেছিল। সুদূর বেনারস থেকে তাকে নিয়ে আসা হয়েছে। সে ছিল একজন পরমা সুন্দরী নর্তকী। তার নাচে সকলে মুগ্ধ হয়ে যেত। গ্রামের সকলেই তার নাচ দেখেছিল। জমিদার আমাদের সকলেই নিমন্ত্রণ করেছিলেন। আমরা সেখানেই নিশিথিনীর অপূর্ব সুন্দর একটি নৃত্য পরিদর্শন করেছিলাম। সবকিছুই বেশ ভালোভাবে চলছিল। একদিন খবর পেলাম জমিদার মশাই নাকি নিশিথিনীকে নিজের স্ত্রীর মর্যাদা দিতে চাইছেন। বিষয়টি গ্রামে চাউর হতেই সকলের কপালে চিন্তার ভাঁজ পড়ল, কারণ জমিদার আগে থেকেই বিবাহিত ছিলেন। তার স্ত্রী ছিল, একটি পুত্র সন্তানও ছিল। এরপরে আবার বিয়ে, তার উপরে আবার একজন নর্তকীকে, যার কিনা জাত কুল কোনো কিছুরই ঠিক ঠিকানা নাই। এই বিষয়টি গ্রামের মধ্যে আলোচিত হতে থাকে। আমি বললাম,
তা শেষ পর্যন্ত কি ওই মেয়েটি মানে নিশিতিনীর সাথে জমিদারের বিবাহ সংগঠিত হয়েছিল? মোড়ল মশাই সামান্য সময়ের জন্য থেমে গেল। এরপরে পাশের পাত্রে পড়ে থাকা জলটুকু গলায় ঢেলে দিয়ে বললেন, না, সম্ভব হয়নি। আর হয়নি বলেই বোধ হয় চরম সর্বনাশটি ঘনিয়ে এসেছিল। আমি বললাম, কেন, কি ঘটেছিল? একদিন একটি ছেলে আমার কাছারিতে এসে উপস্থিত হলো। দেখলাম ছেলেটি দৌড়াতে দৌড়াতে সেখানে এসে হাজির হয়েছে। আমি বললাম, এই ভোলা, কি হয়েছে রে, তুই এইরকম দৌড়াচ্ছিস কেন? ভোলা আমার দিকে তাকিয়ে বলল, যা অবস্থা সে ভাষায় প্রকাশ করা যাবে না বলেই আমি দৌড়ে এসেছি। আপনি আপনি শিগগির চলুন। এই বলেই ভোলা আমার হাত ধরে টানতে টানতে নদীর দিকে এগিয়ে নিয়ে যেতে শুরু করলো। নদীর পাড়ের রাস্তা ধরে এগিয়ে চললাম আমি। এরপরে একটা জায়গায় এসে থমকে দাঁড়িয়ে পড়লাম। দেখলাম নদীর ধারে উপর হয়ে পড়ে রয়েছে একটি মহিলার লাশ। পরনের কাপড় জামা দেখে বোঝাই যাচ্ছিল সেটি আর কেউ নয়, সেটি হলো নিশিথিনী। এরপরে গ্রামেরই একজন লোক লাশটিকে উল্টো দিকে ঘোরানোর সাথে সাথেই গাটা ঘিন ঘিন করে উঠল। দেখলাম কেউ যেন নিশিথিনীর চোখ উপড়ে ফেলেছে। এছাড়া পেটের অংশটা একেবারে ফাঁপা, সেখান থেকে নাড়ি ভুড়ি বেরিয়ে এসেছে। এটি দেখবার সাথে সাথেই আমি বমি করে ফেললাম। অনেক দিনের পুরনো মরা, তাই পচা গন্ধ ভেসে আসছিল। আমি তাড়াতাড়ি সেখান থেকে সরে দাঁড়ালাম। এরপরে গ্রামের লোকেরা মৃতদেহটিকে একটি বস্তার মধ্যে পুড়ে শ্মশানের দিকে নিয়ে চলল। শ্মশানে গিয়ে চিতা জ্বালানো হল। সেই চিতার আগুনে লাশটি ভস্মীভূত হয়ে গেল। আমরা ভেবেছিলাম সবকিছুই হয়তো এখানেই ঠিক হয়ে যাবে, কিন্তু এই কাণ্ড কার সেটা বুঝতে কারোরই বাকি ছিল না। আমি বললাম, এই কাণ্ডটা কার সেটা কি আপনারা জানতেন? না, সেটা আমরা বলতে পারবো না। তবে হ্যাঁ, এটুকু বলতে পারি জমিদার কিংবা জমিদারের বাড়িরই কারোর কাজ এটি। নাইলে এত নৃশংসভাবে কেউ কাউকে মারে নাকি? নিশিথিনীর কেউ ছিল না, যার জন্যে কেউ ওর খোঁজ করতেও আসেনি। বিষয়টি ওইখানেই ধামাচাপা পড়ে গিয়েছিল। এটি পরিষ্কারভাবেই আন্দাজ করতে পেরেছিলাম। মোড়ল মশাই এটুকু বলেই থামলেন। এরপরে আমি তাকে উদ্দেশ্য করে বললাম, হ্যাঁ, ঠিকই ধরেছেন। নিশিতিনীকে খুবই নৃশংসভাবেই শেষ করে ফেলা হয়েছিল। তবে এর সাথে ঠিক কার যোগসূত্র রচিত হয়েছিল সেটা বলাটা খুবই কঠিন। তার জন্য আমাকে ওই গ্রামে একবার যেতেই হবে। সমগ্র বিষয়টিকে খতিয়েও দেখতে হবে। নিশিতিনী অপঘাতে মারা গিয়েছিল বলেই প্রতিশোধ স্পৃহা নিয়ে সে আবারও ফিরে এসেছে। এখন সে চাইছে গ্রামের সকলকে শেষ করতে। সে নিজের খুনিকেও শেষ করতে চাইছে। ওর খুনিকে যতক্ষণ না পর্যন্ত ও নিজের হাতে শেষ করতে পারছে ততক্ষণ পর্যন্ত ওর আত্মা শান্তি পাবে না। এইভাবেই একের পর এক গ্রামের নিরীহ মানুষগুলির প্রাণ যেতে থাকবে, আর আপনাদের সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেও হবে। আমার কাছে যেটুকু শক্তি আছে আমি যথাযথভাবেই চেষ্টা করব নিশিতিনীকে খতম করার জন্য, কিন্তু আদৌ কি সেটা সম্ভব হবে এটা এখন আমি বলতে পারবো না। তারানাথ থামলেন। এরপর কিশোরী বলল, থেমে গেলেন কেন ঠাকুরমশাই? এরপরে কি ঘটেছিল? আপনারা সেখানে গিয়ে কি দেখলেন? তারানাথ পুনরায় বলতে শুরু করলেন, সেদিন রাতটা মোড়ল আমার বাসাতেই ছিল। ভোরের দিকে আমি তাকে সঙ্গে নিয়ে তাদের গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। গ্রামের রাস্তাঘাট, নদী, এই সব কিছু দেখতে এত ভালো লাগছিল যে কি বলবো। সত্যি গ্রামের প্রকৃতির মধ্যে এক অসাধারণ সৌন্দর্য লুকিয়ে থাকে। সেই সৌন্দর্যকে নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারা যায় না। তোমরা তো সব শহুরে জীব, তোমরা আর কি করে গ্রামের সৌন্দর্যের সাথে পরিচিত হবে? কিন্তু আমাকে গ্রামে গ্রামে ঘুরে বেড়াতে হতো, ফলে
এই ফাঁকে আমি সেই সৌন্দর্যকেও উপভোগ করবার যথেষ্ট সুযোগও পেয়ে যেতাম। আমি বললাম, আপনারা কখন সেই গ্রামে পৌঁছলেন ঠাকুরমশাই, আর সেখানে পৌঁছে কি দেখলেন? তারানাথ পুনরায় বলতে শুরু করলেন। গ্রামে পৌঁছানোর সাথে সাথেই একটা বিশ্রী গন্ধ আমার নাকে এলো। সেই গন্ধটি একেবারেই ভালো না। এর সাথে যে প্রকৃতপক্ষে কোনো প্রেতের সংযোগ রয়েছে সেটি আমি আন্দাজ করতে পারলাম। এরপরে আমি আমার ঝোলা থেকে বেশ কিছুটা ভস্ম বার করে সেটিকে পথের ধারে ধারে ছিটিয়ে দিতে থাকলাম। দেখলাম সেখান থেকে ধোঁয়া নির্গত হচ্ছে। তখনই বুঝতে পারলাম যে কোনো এক অপশক্তি আমার আশেপাশেই রয়েছে। তার উপস্থিতিটি আমি বেশ ভালোভাবেই টের পাচ্ছিলাম। এমন সময় কেউ যেন বাতাসের তালে তালে ডেকে উঠল, তারানাথ, এই তারানাথ, কেন এসেছিস সেখানে? কি করতে এসেছিস তুই? চলে যা, চলে যা বলছি এখান থেকে, না হলে কিন্তু আমি তোকেও শেষ করে ফেলবো। চলে যা বলছি, চলে যা। আমি বাতাসের মধ্যে দিয়ে ভেসে আসা ওই ফিসফিসানির শব্দটিকে সেদিন স্পষ্টই শুনতে পেয়েছিলাম। আমার কাছে দক্ষিণাকালীর এক বিশেষ খবর ছিল, সেটিকে হাতের মুঠোতে নিয়ে আমি শক্ত করে ধরে রেখেছিলাম। দেখলাম ধীরে ধীরে সেই অপর শক্তির উপস্থিতি ক্রমে হ্রাসপ্রাপ্ত হয়ে গেল। আমি তার কণ্ঠ শুনতে পেলাম না। বুঝলাম ওই কবজের প্রভাবে সে দূরে চলে গেছে। আমাকে অস্থির অবস্থায় দেখে মোড়ল মশাই বললেন, কি হয়েছে ঠাকুর মশাই? আপনাকে এতটা অস্থির দেখাচ্ছে কেন? কোনো অসুবিধার মধ্যে পড়েছেন নাকি? আমি বিষয়টা তখনই মোড়লকে খোলসা করে বলতে চাইলাম না, কারণ আমি জানতাম এই বিষয়টি জানতে পারলে তিনি আরো ঘাবড়ে যাবেন। তাই আমি গোটা ব্যাপারটাকে নিজেই আগে পর্যবেক্ষণ করতে চেয়েছিলাম। এর জন্য প্রয়োজন ছিল সময়, আর সেটি ওই গ্রামের মানুষের কাছে ছিল না। অতিরিক্ত সময় নেওয়ার অর্থ মানুষের ক্ষতি হওয়া। আমি যত দেরি করব ওই পেতনি ততই ক্ষমতাশালী হয়ে উঠে মানুষের সর্বনাশ করবে। এই কারণে যত শীঘ্র সম্ভব আমাকে এই কাজ সমাপ্ত করতেই হতো। তারানাথ আবারও থামলেন। এরপরে জানালার দিকে তাকিয়ে আরও একখানা পাসিং শো বার করে তাতে আগুন ধরিয়ে ধোঁয়া ছাড়তে লাগলেন। এরপরে আমি জমিদার বাড়িতে যাওয়ার জন্য উৎসুক হয়ে উঠেছিলাম, কিন্তু জমিদারের সাথে সাক্ষাৎ করবার বিষয়টি এতটাও সহজ ছিল না, কারণ জমিদার সহজে সাধারণ মানুষের সাথে সাক্ষাৎ করতে চাইতেন না। ফলে আমি মোড়ল মশাইকে অনুরোধ করলাম। মোড়ল মশাই আমাকে বললেন, এই আর বলতে ঠাকুর মশাই, আপনি যখন বলেছেন তখন আমি নিশ্চয় জমিদারের সাথে আপনার সাক্ষাতের ব্যবস্থা করে দেব। আসলে সদ্যই ওনার প্রথম স্ত্রী মারা গেছে, সেই শোকেই উনি শোকাহত হয়ে পড়েছেন। বাইরের কারোর সাথেই সেভাবে দেখা সাক্ষাৎ করতে চাইছেন না, কিন্তু আমাকে কাছারির হিসেব নিকেশ দেখানোর জন্য ওনার সাথে দেখা করতে যেতেই হয়। এই তো কালকেই আবার যাব, আর তখনই না হয় আপনাকে সাথে করে নিয়ে যাব। আমি ঘাড় নেড়ে সম্মতি দিলাম। পরের দিন মোড়ল মশাইয়ের সাথে জমিদার বাড়িতে গিয়ে হাজির হলাম। বাড়িটা ছিল আকারে বেশ বড়, একসাথে বহু মানুষ এখানে থাকতে পারতেন। কিন্তু এত বড় বাড়িতে মোটে 3 জন কিভাবে থাকে এটা ভেবেই আমি অবাক হয়ে গিয়েছিলাম। এমন সময় দেখলাম একজন দীর্ঘকায় সুঠাম চেহারার লোক সিঁড়ি বেয়ে নিচের দিকেই নামছেন। তিনি ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছেন। আমি বললাম, নমস্কার জমিদার বাবু, আমি তারানাথ চাটুর্যে পাশের গ্রাম থেকেই আসছি। আপনার সাথে সাক্ষাৎ করবার খুবই ইচ্ছে ছিল।
অনেক নাম শুনেছি আপনার লোক মুখে, তাই একবার দেখবার সাধটা পূরণ না করে আর পারলাম না। দেখলাম জমিদার মশাইয়ের ভ্রু কুচকে গিয়েছে। উনি বললেন, সদ্যই আমার স্ত্রী গত হয়েছেন। আমার মন মেজাজ একেবারেই ভালো নেই। বাড়িতে নানান রকমের ভৌতিক কর্মকাণ্ড ঘটে চলেছে। এসবের পিছনে কেউ তো রয়েছে। আসলে আমার শত্রু শেষ নেই, কেউ না কেউ আমার ক্ষতি চেয়েই চলেছে, কিন্তু সে কে সেটাই আন্দাজ করতে পারছি না। দেখলাম চিন্তায় জমিদার বাবুর চোখ মুখের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে। তিনি যে রাতের পর রাত ঘুমোতে পারেননি সেটি তার চোখ মুখের অবস্থায় প্রমাণ করে দিচ্ছিল। আমি বললাম, আমি একজন সাধক, যদি অভয় দেন তাহলে দুটো কথা বলতে পারি। আমার কথা শুনে জমিদার মশাই বললেন, বেশ, আপনি যখন মোড়লের সাথে এখানে এসেছেন তখন বলুন, কারণ মোড়ল আমার খুবই বিশ্বস্ত মানুষ। মনে হয় আমার মুখ দেখে জমিদার মশাই দয়ায় জন্মেছিল। হয়তো ভেবেছিলেন এই মানুষটির দ্বারাই কিছু একটা করা সম্ভব। আমাকে নিয়ে তিনি বৈঠকখানায় পৌঁছলেন। আমি মোড়লকে বললাম, আমি জমিদার মশাইয়ের সাথে একান্তে কিছু কথা বলতে চাই। মোড়ল মশাই ঘাড় নেড়ে সরে গেলেন। এরপরে আমি জমিদার মশাইকে জিজ্ঞাসা করলাম, আপনার ভিটেতেই প্রেতের উপদ্রব কতদিন ধরে হচ্ছে? জমিদার বাবু বললেন, কয়েক মাস ধরেই শুরু হয়েছে। সে যে শুধু আমার বাড়ির গণ্ডির মধ্যে সীমাবদ্ধ হয়ে রয়েছে এমনটা একেবারেই নয়। গোটা গ্রামের উপরে এর কুপ্রভাব পড়েছে। একাধিক নিরীহ মানুষের প্রাণও গেছে। আমি সবটাই জানি জমিদার মশাই, মোড়ল মশাইয়ের কাছ থেকেই শুনেছি। তবে নিশিতেনি মানে ওই নর্তকীর এমন আকস্মিক মৃত্যুর বিষয়টা কি আপনাকেও একবারও ভাবায়নি? জমিদার মশাই নিশিতিনীর নাম শোনার সাথে সাথেই কান্নায় ভেঙে পড়লেন। কোন রকমে নিজেকে সামলে তিনি বললেন, নিশিথিনী আমার বুকের মাংস ছিল। ওকে আমি নিজের থেকেও বেশি ভালোবাসতাম। আমি কোনোদিনও ওকে নিজের থেকে দূরে করতে চাইনি। এর মাত্র কয়েকটা দিনই বাকি ছিল, কিন্তু এসবের মধ্যেই যে কিভাবে ওর সাথে এমন কাণ্ড ঘটে গেল আমি সেটা কল্পনাও করতে পারছি না। আমার বুকের ভিতরটা অস্থির করছে। আমিও প্রেতাত্মাকে অনুভব করেছি। সে ঘুরে বেড়াচ্ছে। আমি জানি এক প্রতিশোধ স্পৃহা ওর অন্তরটাকে জ্বালিয়ে পুড়িয়ে একেবারে শেষ করে দিচ্ছে। কিন্তু কি করব আমি নিজেও তো একেবারে নিঃস্ব হয়ে গিয়েছি। আর কোনো উপায় অবশিষ্ট নেই। বাড়ির চারপাশটায় ওঝা ডেকে বন্ধনী তৈরি করে দিয়েছি, যাতে তার আত্মাই বাড়ির ভিতরে প্রবেশ করতে না পারে। কিন্তু জানি না কতদিন এভাবে আত্মরক্ষা করতে পারবো। ও আসবে, ও ঠিক আসবে, আমাকে নিতে ঠিক আসবে, কারণ ও আমাকে অসম্ভব ভালোবাসত। আমার স্ত্রীর মৃত্যুটাও কেমন যেন আকস্মিকভাবেই ঘটে গেল। এসবের কারণ আমি আন্দাজ করতে পারছি না। দয়া করে আমাদেরকে বাঁচান আমাদেরকে। অত বড় মাপের একজন মানুষকে এভাবে কাকুতি মিনতি করতে দেখে আমিও ঘাবড়ে গেলাম। এরপরে বললাম, আপনি যদি আমাকে অভয় দেন তাহলে কি আমি কয়েকটা দিন আপনার এই জমিদার বাড়িতে থাকতে পারি? আসলে পরিস্থিতিটা বোঝাটা খুবই প্রয়োজনীয়, ওই কারণেই আমি চাইছিলাম এখানে থাকতে। জমিদার মশাই আমার কথায় রাজি হয়ে গেলেন। এরপরে বললেন, বেশ তো, এত বড় বাড়িতে আপনার সামান্য জায়গা হবে না? এটা আবার কখনো হতে পারে নাকি? আসুন, আমি আপনার ঘর দেখিয়ে দিচ্ছি। এই বলে উনি পেয়াদাকে খবর দিলেন। একজন পেয়াদা এসে আমাকে সঙ্গে করে নিয়ে গেল। দেখলাম একটা বিলাসবহুল ঘরের সামনে নিয়ে এসে সে আমাকে দাঁড় করালো। আমি বললাম, বাপরে, এ তো মস্ত ব্যাপার। আমি ওই ঘরে প্রবেশ করতেই যাব এমন সময় দেখলাম এক ভদ্রলোক হাতে কিছু পুঁথি নিয়ে আমার সামনে এসে দাঁড়িয়েছেন। পেয়াদাকে তিনি হাত দিয়ে ইশারা করতেই পেয়াদাটি এখান থেকে সরে গেল। এরপরে তিনি বললেন, চলুন ভিতরে চলুন, আপনার সাথে কয়েকটা কথা আছে, একান্তে বলতে হবে। আমি তার সাথেই ওই ঘরের মধ্যে প্রবেশ করলাম।
ঘরের ভিতরে প্রবেশ করতেই দেখলাম দেওয়ালে ঝুলছে এক বিশাল বড় চিত্র। নায়েব মশাই সেই চিত্রটির দিকে বেশ কিছুক্ষণ হাঁ করে তাকিয়ে থাকবার পরে বললেন, এটি কার চিত্র জানেন? কার? নিশিথিনীর। জমিদার নরেন্দ্র নারায়ণ নিজের হাতে এই ছবিখানা বানিয়েছিলেন। নিজের চোখের সামনে রেখে দেবেন ভেবেছিলেন। উনি ওনার ওই নর্তকীকে এতটাই ভালোবাসতেন যে কি বলবো, পারলে চাঁদটাও পেরে তার পায়ের কাছে নিয়ে আসতেন এমন। আমি বললাম, বুঝলাম, তা আপনি কে হন? নায়েব। সকলে আমাকে গিরিধর বলে ডাকে, কিন্তু আমি লোকমুখে নায়েব মশাই বলেই বেশি পরিচিত। এই আর কি। আমার কোথাও একটা খটকা লাগলো। আমি যে এই ভিটেতে এসেছি সেটা জমিদার আর মোড়ল মশাই ছাড়া সেভাবে কেউই জানতো না। এই লোকটা তো বলছে সে নায়েব, তাহলে এর তো এখন হিসেব নিকেশ করবার কথা। এ কিভাবে এখন এখানে এসে হাজিরি বা হলো? এর এত কৌতূহলী বা কিসে? হ্যাঁ, আমি বললাম, আপনি হঠাৎ আমাকে নিশিদিনের বিষয়ে এত কথাই বা বলছেন কেন? উনি বললেন, আসলে আসলে মানে আমারও তাকে খুবই পছন্দ ছিল, কিন্তু ওই জমিদারের জন্যই আমি তাকে পাইনি। আমি তাকে নিজের স্ত্রীর মর্যাদা দিতে চেয়েছিলাম। আমি কোনোদিনই বিবাহ করিনি, তাই যখন ওকে দেখলাম তখন আর চোখ ফেরাতে আমি পারলাম না। আমি ওর কাছে প্রণয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিলাম, কিন্তু ও আমাকে সহ্যই করতে পারল না। আমার মুখটা দেখলেও ওর বিরক্ত আসতো, তাই ও আমাকে তাড়িয়ে দিল। আমি চলে আসতে বাধ্য হলাম। নায়েব মশাই এই কথাগুলো বলছিলেন ঠিক সেই সময় জমিদার মশাই ঘরের ভিতরে প্রবেশ করলেন। নায়েব সাথে সাথে নিজের কথা বন্ধ করে সজাগ হয়ে গেল। জমিদার মশাই তাকে বললেন, এ কি, তুমি এখানে? তোমাকে তো আজকে আমাকে হিসেব দেখানোর কথা ছিল, তা হিসেব মিলিয়েছ? আমি দেখলাম নায়েব মশাই চোখ মুখে প্রচন্ড রাগ, কিন্তু এক মৃদু হাসির জেরে তিনি কোথাও না কোথাও সেই রাগটিকে সম্বরণ করবার চেষ্টা করেই চলেছিলেন। এরপর উনি বললেন, আমি আপনার কাছেই যাচ্ছিলাম জমিদার মশাই। আসলে এই নতুন অতিথির সাথে ভাবলাম একবারটি সাক্ষাৎ করে যাই, তাই এলাম আর কি। নায়েব মশাই জমিদারকে সাথে নিয়ে বৈঠকখানার দিকে এগিয়ে গেলেন। আমার লোকটাকে জানি না কেন তখন থেকেই সন্দেহ হতে শুরু করেছিল। আমি ঘরে বিশ্রাম নিচ্ছিলাম, হঠাৎই রাতের বেলা ঘটল একটা ভয়ঙ্কর ঘটনা। তারানাথ এখানে থামলেন। এরপরে কিশোরী আবারও কৌতূহল বশত তাকে জিজ্ঞাসা করে বসল, থেমে গেলেন কেন ঠাকুর মশাই? আরে বাবা, বলবেন তো কি দেখলেন আপনি? ঠাকুরমশাই আবারও বলতে শুরু করলেন, রাতের অন্ধকারে দেখি একটা লোক গায়ে নামাবলি চাপিয়ে বারান্দা দিয়ে হেঁটে যাচ্ছে। তার হাতে রয়েছে একটা হ্যারিকেন। সেই সময় আশপাশটা একেবারেই অন্ধকারে ঢাকা পড়ে গিয়েছিল। ওই হ্যারিকেনের আলোটিকে লক্ষ্য করে আমিও এগিয়ে যেতে লাগলাম, ধীমি তালে এগোতে থাকলাম। এরপরে দেখলাম লোকটি জমিদার বাড়ির পিছনে সিঁড়ি ধরে নেমে যাচ্ছে। আমিও তাকে অনুসরণ করলাম। তারপরে নজরে পড়ল একটি ঘর। দেখলাম তিনি ওই ঘরের মধ্যে প্রবেশ করেছেন। আমিও প্রবেশ করে গেলাম সেই ঘরে। একটা কোণে সেঁধিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইলাম। দেখলাম লোকটি ধীরে ধীরে মাথা থেকে ঘোমটাটা সরাচ্ছে। ঘোমটা সরানোর সাথে সাথেই দেখলাম এ আর কেউ নয়, স্বয়ং সেই নায়েব। কিন্তু যাকে দিনের বেলা পাঞ্জাবি আর ধুতিতে দেখেছিলাম, রাতে তাকে দেখলাম তান্ত্রিকের বেশে।
তান্ত্রিকের বেশ ধারণ করে সে আমারই চোখের সামনে একটি বুনো মুরগির ধর শির থেকে আলাদা করে দিল। এরপরে টোপে টোপে পড়া রক্তের মধ্যে বেশ কিছু ভেষজ পদার্থ মিশিয়ে একটি তরল প্রস্তুত করলো। এরপরে নানান রকমের মন্ত্র জপ করতে শুরু করলো সে। দেখলাম এক পর্যায়ে সে সেই তরলের ভিতরে প্রবেশ করছে। সাথে সাথে তরলের রং লাল থেকে সবুজে রূপান্তরিত হয়ে গেল। উনি সেটিকে একটি শিশিতে ঢেলে ফেললেন। এরপরে বললেন, নিশিথিনীকে আমি ভোগ করেছিলাম। রাতের অন্ধকারে সকলের আড়ালে ওকে ভোগ করার আনন্দটাই ছিল আলাদা। জমিদার, এবারে তোর পালা। নিশিথিনীকে ভোগ করার পরে ওকে বলেছিলাম বিয়ে করব, কিন্তু সে খালি তোর নাম নিয়ে যাচ্ছিল, তাই ওকে নৃশংসভাবে মেরে ওই নদীর পাড়েই ফেলে রেখে এসেছিলাম। এবার তোকে ওই বিষ খাইয়ে তিলে তিলে শেষ করব। আমি হলাম তোর সবচেয়ে বিশ্বস্ত পাত্র। তোর কিছু হলে আপাতত তোর সন্তান উপযুক্ত না হওয়া পর্যন্ত আমি এই জমিদারি চালাবো। আমি এরপরে তোর সন্তানকেও সরিয়ে দেব। দেখি তুই কি করিস, কিভাবে নিজের রক্ষা করিস। নায়েবের এই মুখোশধারী রূপ দেখে আমি একেবারেই চমকে উঠলাম। কি দেখেছি তা নিজের চোখে বিশ্বাসই করতে পারলাম না। আমি তাড়াতাড়ি করে ঘর থেকে বেরিয়ে নিজের ঘরে চলে এলাম। এরপরে দরজাখানা বন্ধ করে দিলাম। আমি বুঝলাম এই নায়েবই তাহলে নিশিথিনীকে শেষ করেছে, আর এখন তার আত্মাকে বন্দি বানিয়ে নিজের কাজ উদ্ধারের জন্য সাধারণ মানুষজনের প্রাণ হরণ করে চলেছে। সবকিছুই এর প্রয়োজনের মধ্যেই পড়ে। অর্থাৎ কতখানি লোভী এই মানুষটা। না, কিছুতেই না। এই মানুষটার আসল চেহারা সকলের সামনে আনতেই হবে, না হলে হবে না। ওই তরলের সাহায্যে জমিদারকে শেষ করতে চাইবে। আমাকে সজাগ থাকতে হবে। কিছুতেই জমিদার মশাইকে ওই খাবার স্পর্শ করতে দেওয়া যাবে না। সেদিন রাতটা কোন রকমে কেটে গেল। পরদিন সকালবেলা আমি ভাবলাম আজকে আমাকে যে করেই হোক মন্ত্র বলে নিশিথিনীর প্রেতকে ডেকে আনতেই হবে। ওই শাস্তি দেবে এই নায়েবকে। নায়েবের হাতে যখন কোনো ক্ষমতা থাকবে না, তখনই আমাকে এই কাজ সম্পাদন করতে হবে। সাধারণত ক্রিয়া করাকালীনই কোনো মানুষের মধ্যে এই শক্তিগুলি বিরাজ করে, কিন্তু যখন সে দৈনন্দিন কাজের সাথে যুক্ত থাকে তখন তার পক্ষে নিজের শক্তিকে কাজে লাগানো সম্ভব নয়। সেদিন রাতের দিকে জমিদার মশাই যখন খেতে বসেছিলেন তখন তার সামনে পঞ্চব্যঞ্জন সাজিয়ে দেওয়া হয়েছিল। সেই সব খাবার দেখলে সত্যি জিভে জল আসে। আমি জানতাম এই খাবারের মধ্যে ওই নায়েব কিছু একটা মিশিয়েছে। আমার কাছে ছিল এক পবিত্র জল, যেটির স্পর্শে যে কোনো ধাতু নিজের রং পরিবর্তন করতে পারত। যদি কোনো পাত্রের মধ্যে বিষ থাকে তাহলে সেটি চট করে নিজের রং পরিবর্তন করে ফেলবে। আমি জমিদার মশাইকে খাদ্য গ্রহণে বাধা দিয়েই বললাম, এক্ষুনি খাবারগুলো মুখে দেবেন না জমিদার মশাই, একটু ধৈর্য ধরুন, আমি একটা পরীক্ষা করতে চাই। আমার মুখে এই কথাখানা শুনবার সাথে সাথেই দেখলাম নায়েবের চক্ষু একেবারে চড়ক গাছ। সেই সাথে সাথে আমার বিরোধিতা করতে শুরু করল। জমিদার নায়েবকে এসবের থেকে দূরে থাকতেই বললেন। আমি সেই জল ছিটিয়ে দেওয়ার সাথে সাথেই প্রতিটি ধাতুর রং পরিবর্তন হয়ে গেল। সেটি দেখা মাত্রই আমি চিৎকার করে বলে উঠলাম, সর্বনাশ! জমিদার মশাই, প্রতিটা খাবারে বিষ মিশানো হয়েছে। আতঙ্কিত হয়ে নায়েবের হাত থেকে ওই বিষের শিশিটিও সর্বসমক্ষে পড়ে গেল। সাথে সাথেই পেয়াদারা তাকে ধরে ফেলল। আমি বললাম,
আপনি কি ভেবেছিলেন চালাকি করে সমস্ত কিছু দখল করে নেবেন? আমি কোনোদিনও সেটা হতেই দেব না। এবারে আমি নিশিতিনীর আত্মাকে এখানে ডাকবো, সেই শাস্তি দেবে। জমিদার মশাই বললেন, সর্বনাশ, এই কাজ আপনি দয়া করে করবেন না। আমি বললাম, আমি আপনাদের কারোর কোনো ক্ষতি হতে দেব না, কিন্তু নায়েব একজন মস্ত বড় অপরাধী, এর শাস্তি পাওয়াটা খুবই জরুরি। আমাকে মন্ত্রপাঠ করতে দিন। আমি মন্ত্র উচ্চারণ করতে শুরু করলাম। ওম ক্লিম হিম হুম ক্লিম হিম হুম ফট স্বাহা। ওম হিম ক্লিম হুম ফট স্বাহা। সাথে সাথে ওখানকার পরিবেশটা একেবারেই পরিবর্তিত হয়ে গেল। কোথা থেকে যেন দমকা হাওয়ার রেসটা আমাদের দিকে ছুটে আসতে শুরু করলো। আমি বুঝলাম এটি কোনো সাধারণ বিষয় নয়। সে আসছে, সে এগিয়ে আসছে এদিকে। অট্টহাসির শব্দে ফেটে পড়তে থাকলো চতুর্দিক। আমি কাউকে ছাড়বো না, সবাইকে শেষ করে ফেলবো, সবাইকে। আমি ওই স্থানটির মধ্যে বন্ধনে নির্মাণ করেছিলাম, কেবল নায়েবের স্থানটিতেই করিনি, না হলে সেই প্রেত নায়েবের দিকে এগোতে পারবে না। আমি নিশিতিনীর আত্মাকে বললাম, তোকে এখানে আমি নিয়ে এসেছি, তুই এতকাল ধরে যার হয়ে এই পাপ কার্য করে চলেছিস তাকে চিহ্নিত কর, হাত দিয়ে দেখা কে সে, বল আমাদেরকে, না হলে কিন্তু আমি তোকে এখানেই খতম করে ফেলবো। নিশিতিনী আমার দিকে তাকাল, এরপরে আঙুলটা নায়েবের দিকে করে বলল, এই যে এই লোকটা আমাকে সেদিন এক কাপে শেষ করেছিল, ও আমাকে গড়িয়ে আনার নাম করে আমার সর্বস্ব শেষ করেছিল। এই বিষয়টি কেউ যাতে জানতে না পারে সেই কারণে নদীর পাড়ে আমার আমার লাশটাকে লুকিয়ে রেখেছিল, কিন্তু কালে কালে সেটাও বেরিয়ে পড়ল। গ্রামের লোকরা সকলে জেনে ফেললো আমি আর নেই। কি ক্ষতি করেছিলাম আমি, কি ক্ষতি করেছিলাম যে আমাকে এভাবে মারতে হলো? কিরে নায়েব, বল বল। এরপরেও তো তোর শান্তি হয়নি। আমার আত্মাটাকে বশে রেখে তুই নিজের কাজ করে চলেছিস, আমাকে দিয়ে একের পর এক মানুষের প্রাণ হরণ করে চলেছিস, যাতে এই সব কিছু তোর হয়, এই জমিদারি বংশমর্যাদা সব কিছু। এতকাল আমি তোকে শেষ করতে চেয়েছিলাম, পারিনি, কারণ তোর কাছে রক্ষা কবচ ছিল, কিন্তু আজকে তোকে কেউ রক্ষা করতে আসবে না। আমি আজকেই তোকে শেষ করব। এই বলে নিশিতিনীর রাস্তা এগিয়ে যেতে লাগলো নায়েবের দিকে। বাতাসে থেকে দ্রুত গতিতে এগিয়ে যেতে লাগলো সে। তার সেই ভয়ঙ্কর রূপ ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। এতদিনের প্রতিশোধ স্পৃহা নিবারণের বিষয়টি কোনো সাধারণ বিষয় ছিল না। সাথে সাথে সে ওই নায়েবের বুকের ভিতরে ঠিক একইভাবে ধারালো নখখানা পুড়ে দিল, হৃৎপিণ্ডটাকে বার করে নিয়ে এলো। নায়েব যন্ত্রণায় ছটফট করতে করতে মাটিতে পড়ে গেল। নিমিষে শেষ হলো সব কিছু। নায়েবের শরীরে রক্ত গায়ে মেখে ওটাও হয়ে গেল নিশিতিনীর আত্মাও। আর ওই বাতাসটাও বওয়া বন্ধ করে দিল। পরিবেশটিও শান্তির চাদরে ঢাকা পড়ল। আমি জমিদার মশাইকে বললাম, এই কাজটা করতে হতো জমিদার বাবু, না হলে কোনোদিনও আসল অপরাধী ধরা পড়তো না, আর নিশিতিনীও মুক্তি পেত না, আর ওই নায়েব একের পর এক ক্ষতি করতেই থাকতো। আপনি এতকাল ধরে দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছিলেন, আর সাপের ধর্মই হচ্ছে ছবল দেওয়া। তার কাছে সকলেই সমান, নিজের সুখের জন্য সে সবই পারে, আর এক্ষেত্রেও ঠিক সেটাই হয়েছে। জমিদার মশাই চোখের জল মুছলেন, এরপরে নায়েবের শরীরটিকে পোড়ানোর জন্য
শ্মশানেও নিয়ে যাওয়া হলো। পরে আমি মোড়ল মশাইকে সবটা গুছিয়ে বলেছিলাম। জমিদার খুব খুশি হয়ে আমাকে অনেকগুলো সোনার গিনি দিতেও চেয়েছিলেন, কিন্তু আমি একটাও নিইনি। তার কারণ সাধকের জীবন সর্বদা অনাড়ম্বর থাকাটাই শ্রেয়। সেই কারণে লোভ ও ভোগের লিপ্সা থেকে আমি চিরকাল দূরেই থেকেছি, কারণ ওই দুটোই মানুষের মধ্যে অহংকারের জন্ম দেয়। তা কি বুঝলে হে কিশোরী? এতক্ষণ কিশোরী ও আমি মনোযোগ সহকারে তারানাথের বলা কথাগুলি শুনছিলাম। এরপরে কিশোরী তারানাথকে উদ্দেশ্য করে বলল, সত্যি ঠাকুরমশাই, আপনি হলেন গিয়ে এক রহস্যের সমুদ্র। এই সমুদ্রে ডুব দিলে যে কত মণিমুক্ত খুঁজে বার করতে পারবো কে জানে। আজকে অনেক দেরি হয়ে গিয়েছে, আবার আরেকদিন আসবো আপনাকে জ্বালাতে। আজ তবে উঠি, হ্যাঁ? এই বলে কিশোরী ও আমি নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। সেদিন রাতের দিকেও ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, সেই সঙ্গে মেঘটাও ডাকছিল। আমরা উভয়ই এগিয়ে চললাম নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে। সেদিন বাড়ি ফিরতে ফিরতে উভয়েরই অনেক রাত হয়ে গিয়েছিল। গল্পটি ভালো লাগলে অবশ্যই গল্পটিকে লাইক, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনার মতামত কমেন্ট বক্সের মাধ্যমে আমাদের অবশ্যই জানাবেন। গল্পের গল্প পাঠে আমি অভিক। মুখ্য ভূমিকায় বর্ণালী, দীপম, দিব্যেন্দু, বুবাই, প্রীতম, সুপ্রজা এবং রূপঙ্কর। আবহ নির্মাণে সায়ন ও প্রচ্ছদ নির্মাণে দেবাশ্রেতা। ধন্যবাদ।